আচ্ছা, আমাদের একজন দর্শক রাজু আহমেদ রাজন, সাধারণত আপনি জানেন যে আমি যেটা একটু ক্রিটিক্যাল থাকে বা একটু নিন্দামন্দ বেশি করা থাকে সেইটা আমি পিক করি আর কি। তো সেই জন্য কিছু মনে করেন না, আগে থেকে একটু বলে নিলাম আর কি। তো উনার প্রশ্নটা আমি আপনাকে শোনাইতে চাই, কারণ আমি জানি যে এইসব বিষয়গুলো আপনি ক্লিয়ার করার আপনার নিজের থেকেই আপনার ইয়ে থাকে। তো উনি বলতেছেন, খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন বেকার ছাত্র থেকে তিনি কিভাবে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, এই টাকা হয়েছে, এই টাকা কোত্থেকে এসেছে। আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না, আপনি উত্তর দিলেই ভালো হবে, না লোকে মনে করবে যে আমি। আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে খুবই স্পষ্ট। আমার ইনকাম নিয়ে কখনোই লুকোচুরি ছিল না। হ্যাঁ, তবে এটা সত্য, আমার ইনকাম নাই। কখন? নির্বাচনের পরে আমার সরকারি বেতন ছাড়া আমার কোনো ইনকাম নাই। মানে আপনি আর পড়াচ্ছেন না, এখন আমি আমার আমার যেই কোর্সের সাথে আমার এখন হচ্ছে এবার এডমিশনে হয়তো আমি নতুন করে চুক্তি করতে পারি, কিন্তু নির্বাচন পরে, মানে নির্বাচন হচ্ছে আপনার 2026 সালের ফেব্রুয়ারির 17 তারিখ আমাদের শপথ হয়েছে। আমি সবাই জানে আমি 1,74,000 টাকা বেতন পাই এখন। মানে আমার 1,74,000 টাকা বেতন মাসে আসে। এটা হচ্ছে অগাস্ট মাস এই পর্যন্ত। এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই, এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান, হচ্ছে জনাব রাজু আহমেদ, আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলবো, আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা 2024-এর পরে না। আমার ইনকাম হচ্ছে আমি 2017 সাল থেকে আমি হচ্ছে আমি আমার ব্যক্তিগত আয় আছে, এবং আপনি এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে 2024 সালের ওই আন্দোলনের পরে এগুলো হয়েছে। আমি হোপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, যেটা এখনও আছে, আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। প্যানাসিয়াতে আমি চাকরি করেছি, আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি। আমি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে, এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার, সেটা 2023 সালের জুন মাসে সেটার হচ্ছে ডিড আছে আমার, একদম দলিল বা ট্রেড লাইসেন্স সেটা 2023 সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে হচ্ছে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি একটা প্রশ্ন, ওনার একটা জায়গা ছিল 10-15 কোটি টাকা নির্বাচন করতে লাগে। এটা অসত্য। মানে হয়তো লাগে 50 কোটি টাকা অনেকে খরচ করেছে, বা 100 কোটি টাকা। প্রধান যে মানে প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনার তো উনি তো নির্বাচনেই ছিলেন। উনার নির্বাচন করতেই মানে উনার ঋণে আছে 100 কোটি টাকা, আমি সেটা বলছিলাম। অর্থাৎ উনি এবার নির্বাচনের জন্য অযোগ্যও হয়েছিল। অযোগ্য হয়েছে, কিন্তু নির্বাচনে তো ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন 10 থেকে 15 কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে, এবং এটা খুবই স্পষ্ট। আমি 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 ক্যাম্পেইনে তো আমি কাউর থেকে কেউ আপনার কোনো কিছু অফার করলে এটা আপনি মানা করে দিতেন, মানুষ দিছে কেন? না, আপনি তাহলে না, আপনি দেখবেন ওপেন ক্যাম্পেইনে, আমি আপনাকে তাহলে দেখাইতে পারবো, ওপেন ক্যাম্পেইনে আমাকে হচ্ছে মানুষ টাকা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ। বেশিরভাগ সময় এগুলি ফেরত দিছেন আমি দেখছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছে, কিন্তু আপনি দেখবেন আমাদের হচ্ছে, এবং হিসাবও আছে, বিদেশ থেকে কেউ 1 লাখ। এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেজ করিনি আমার নির্বাচনে, আমি অফলাইনে ফান্ড রেজ, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে মনে খরচের লিমিট ছিল 43 লাখ টাকা। মানে একজন 43 লাখ টাকা খরচ করতে পারবে, বা 37 লাখ টাকা মনে হয় খরচ করতে পারবে। মানে কনস্টিটিউয়েন্ট ভেদে একটু এদিক সেদিক, হ্যাঁ। অর্থাৎ 10 টাকা করে পার ভোটার 10 টাকা করে। আমার ভোটার ছিল 4,13,000 ভোটার ছিল। তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না যে আমার হচ্ছে 4,13,000 10 টাকা করে 40 লাখ টাকা। আমরা দেখিয়েছি 43 লাখ টাকা, এবং পার্লামেন্টে এটা নিয়ে কথাও বলবো। এটা কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে, একদম এটা মানে এটা নিয়ে বলবো। আচ্ছা, এখানে না, ইনস্ট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইনস্ট্রুমেন্টাল কস্ট আছে, এটা সত্য। ইনস্ট্রুমেন্টাল কস্ট, যেমন আবার পোস্টারিংয়ে কোনো ইনস্ট্রুমেন্টাল কস্ট ছিল না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে, যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি 500 লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, তারপর যে মানুষকে খাওয়াবেন। আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন, আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করি নাই। আমি ছোট ছোট উঠান বৈঠক করেছে, এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকার যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপরে হচ্ছে আমি মানে কাউকে যে ভোট কেনার তো প্রশ্নই আসে না, মানে ভোট কেনার যে টাকা দিয়ে ভোট কেনা। এবং আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বলেন, আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট এফেক্টিভ পলিটিক্স। আনটিল অ্যান্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি
কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল এইটা হইলো আমার এইটা হইলো আপনি একদম মানে কি বলবো হেডলাইন করার মতো একটা কথা যে রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড, মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায়? মানে দেখেন আমি যদি বলি একদম শুরু থেকে আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন, ওকে ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে Free সার্ভিস service নেবেন, absolutely. সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার নির্বাচনে যদি 10 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয় বা 15 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, মানে আমি ইনভেস্ট করলাম নির্বাচনে, কি খরচ করলাম, আমি হয়তো এলাকার হচ্ছে ওই কর্মীদেরকে টাকা দিলাম, আমি হচ্ছে ধরেন ভোট কিনলাম, আগের রাতে টাকা পাঠাইলাম, সিনজি পাঠাইলাম, উটু পাঠাইলাম, খাওয়ার খরচ দিলাম, তাহলে কিন্তু নির্বাচনের পরে আমার প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের থেকে আমি হচ্ছে কমিশন খাবো, প্রত্যেকটা কাজ থেকে আমাকে কমিশন খাইতে হবে। এবং হচ্ছে দেখা যাবে ওই মসজিদের টাকা আসবে 10 লাখ টাকা, আমি এখান থেকে টাকা খাবো, আমার পিআইইউ থেকে টাকা খাবো, ইঞ্জিনিয়ার থেকে টাকা খাবো, পোস্টিং প্রমোশনের টাকা খাবো, নিয়োগ থেকে টাকা খাবো। যেমন আমাদের এমপিদের কিন্তু কিছু নিয়োগেরও আমাদের কিছু আমরা উপদেষ্টা থাকি নিয়োগ বোর্ডের, ওগুলা থেকে আমি টাকা খাবো। এখন দেখা যাবে এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে এই সাইকেল থেকে আপনি এসকেপ করতে পারবেন না। এই সাইকেলটাকে ব্রেক করাই ছিল আমার প্রথম টার্গেট। সেজন্য আমি একদম ফ্রম ডে ওয়ান আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব, আমার ছিল আমি যদি 500 ভোটও পাই আমি টাকা খরচ করবো না, একদম ফ্রম ডে ওয়ান, যে আমার টাকা ছাড়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার টাকা খরচ হয় নাই, কিন্তু টাকা মানুষ খরচ করবে, আমার জন্য মানুষ খরচ করছে, এখন তাকে আমি ফ্রিতে সার্ভিস দিই। এখন আপনাকে একজন এটার ক্ষেত্রে আপনি একটা আচ্ছা আমার সাউন্ডটা কি ঠিক হয় নাই? এটা বাড়ান যাচ্ছে তো বাড়াই দেন। কার্ডের মাধ্যমে। আমি তো জিনিসটা হচ্ছে যে মানে দুইজনের সাউন্ড পাওয়া যাবে না একটা ইয়ার মধ্যে, মানে টেকনোলজির এই অবস্থা। যাই হোক, আমি 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 যেটা বলি, আমি এই জায়গাটা যদি একটু স্পষ্ট করি, আমি একটু প্রশ্নটা করি তাহলে এটা একটু বোঝা যাওয়ার একটু জায়গা যে এটাকে একদম পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে একটু কম। আর আমি আমার প্রশ্নটা হচ্ছে হাসান, আমি যেটা জানতে চাই যে ধরেন আপনার ক্যাম্পেইনে আমি ধইরা নেই যে অঙ্কের সুবিধার্থে 10 লাখ টাকা খরচ হয়েছে, তো সেই 10 লাখ টাকা খরচের মধ্যে আপনার একদল বন্ধু সেই 10 লাখ টাকা দিছে, আর আপনার যারা ভোটার তারাই 10 লাখ টাকা দিছে। এখন আপনি যখন সার্ভিসটা দেন তখন যারা আপনাদের দিছে তাদেরকে আপনি বেশি সার্ভিস দেন কিনা, মানে তারা আপনার বেশি ক্লোজ কিনা, বিকজ তারা তো তাদের মানে তাদের এটা করছে এটার মধ্যে। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমি আগে বলি কি ধরনের সার্ভিস দিতে হয়। মানে ধরেন আপনি যদি টাকা আনেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ধামতি ইউনিয়নের, হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে ফান্ডিং করলেন, 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনি দিলেন, তাহলে কয়েকটা সার্ভিস আপনি আমাকে দিতে হবে, আমি আপনার কাছে লায়াবল হয়ে যাব। কি দিতে হবে? যেমন আপনার এলাকায় গরু বাজার হবে, তখন দেখা যাবে এই গরু বাজার আপনাকে দিতে হবে আমার, তখন আপনি আমাকে ধরেন ওই আপনার এলাকায় ধরেন কোন একটা নিয়োগ হবে, কাজী নিয়োগ হবে, তখন দেখা যাবে সেইখানে আপনি হচ্ছে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন। আপনার এলাকায় একটা জলমহল হচ্ছে আপনার এলাকায় হচ্ছে টেন্ডার হবে, তখন দেখা যাবে আমি সেখানে লায়াবল হব। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই ধরনের কোনো ব্যক্তি থেকে টাকা এনেছি কিনা, তাদেরকে এই সুযোগটা দিয়েছি কিনা? উত্তর হচ্ছে না। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি আমাকে 50 লাখ টাকা দিবে, 20 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, এবং সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে একদম আপনার আর আমার নিজস্ব বোঝাপড়া থাকবে, বিষয়টা এমন না। আমাকে যদি মানুষ টাকা দিতে চেয়েছে সেটা প্রকাশ্যে দিবালোকে সবার সামনে যে আমি টাকা দিতে চাচ্ছি, অন কন্ডিশন যে আমি আপনার কাছে অ্যাকাউন্টেবল না, এবং এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারবো না, এবং এটা দেবিদ্বারে সবাই জানে। মনের মধ্যে একটা ইয়া থাকে না, এখন ইয়েস, এটা থাকবে কখন? যখন আপনি তার সাথে কোনো ধরনের সিক্রেট কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন, যেমন যেহেতু এটা প্রকাশ্যে, এবং এটা যে আমি আপনাকে টাকা দিবেন, এটা হচ্ছে যদি দিয়েছেন নির্বাচনে, এবং আমাদের একটা কমিটি ছিল, এবং এই টাকা আমরা সরাসরি কোনোভাবে ইয়া করি নাই। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার নির্বাচনে যেটা করেছি, ইনস্টেড অফ রিসিভিং লিকুইড মানি, আমরা বলেছি ওকে ফাইন, আপনি আপনার এলাকার দায়িত্ব নেন, আপনি আপনার এলাকার হয়তো ধরেন এই প্রোগ্রামটা করেছেন, ওখানে খাওয়ার দায়িত্ব দেন, অথবা এটার হচ্ছে ব্যানারটা করে দেন, অথবা চ্যাটগুলো দিয়ে দেন, সিম্পল। এখানে আমার ব্যক্তিগতভাবে বা আমার পার্টি ব্যক্তিগতভাবে ফ্রম ডে ওয়ান আমরা চেষ্টা করেছি রাজনীতিটাকে হচ্ছে আপনার টাকার বাইরে নিয়ে আসা। আদারওয়াইজ আমি যদি ধরেন টাকা নিতাম, তাহলে এখন কি হইতো, সামনে নির্বাচন আছে, আপনাকে আমার মনোনয়ন দিতে হইতো, গরু বাজার দিতে হইতো, আপনাকে আমার হচ্ছে জলমহল দিতে হইতো, আপনার বাড়ির রাস্তা পাকা করে দিতে হইতো, কাজী নিয়োগে আপনাকে প্রাধান্য দিতে হইতো। এখন দেবিদ্বারে সবাই জানে যে আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, একজনের কাছেও না, কারণ আমি যেহেতু কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করি নাই, সুতরাং আবার টাকা নিয়ে যদি টাকা কেউ খরচ করে থাকে, আমি তাকে এমন কোনো মানে শর্ত দেই নাই, কমিটমেন্ট দেই নাই যে আপনি আমাকে টাকা খরচ করেন আমি আপনাকে ফেরত দেবো। মোটামুটি ভাবে যতদিন থেকে সাংবাদিকতা করি, মানে 28 বছর ধরে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে
কর্মী আর কর্মচারীর মধ্যে তফাৎ নাই, কেউ কোনো কোনো রাজনীতিবিদ বলতেছেন যে এরা আমার কর্মী হলো, এরা আচরণ করতেছেন হচ্ছে কর্মচারীর মতো, যে একটা টাকা চাচ্ছেন, একটা বেতন চাচ্ছেন। এটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, কারণ আমি যখন কোনো একটা আমার পলিটি থেকে কেউ একটা টাকা নেয়, আপনার কথাটাতে আমি আরো বেশি এটা প্রমাণ পেলাম, মানে আপনি তো টাকাটা নিজের পকেট থেকে দিবেন না, নো, আপনি পলিটির টাকাটাই কিন্তু আবার নিবেন, ট্রু। আপনি টাকাটা নিবেন এবং যে কোনো নেয়া দেওয়ার ক্ষেত্রেই আপনি যদি 5 টাকা উনাদেরকে দেন, আপনি আসলে 15 টাকা উনাদের থেকে নিয়ে নেবেন। তো সেইটা উনাদের জন্য কিন্তু আসলে সস্তা পড়ে যদি উনারা এবং টাকাটা এটা এক ধরনের প্রায়োরিটি ইনভেস্টমেন্ট। আপনাকে ইনভেস্ট করছে, রাইট। আপনি হচ্ছে কেউ অনার চায়, কেউ পদ চায়, কেউ টাকা চায়। আপনি কোন ফর্মে, 3টা ফর্মে হচ্ছে আপনি ফেরত দিবেন। কেউ তো হয়তো আপনি তাকে সম্মান দিয়ে কোনো একটা পদ দিবেন, অথবা তাকে কোনো ফর্মে তাকে হচ্ছে অ্যাকোমোডেট করবেন, অথবা তাকে কোনো একটা ব্যবসাপাতি দিবেন। আপনি আমার দেবীদ্বারা খোঁজ নিতে পারেন, এটা যেহেতু পাবলিক প্রোগ্রাম সবাই জানে এবং এখন অ্যাক্সেস টু ইনফরমেশন সবার কাছে আছে, প্রশাসনিক ট্রান্সপারেন্সি আছে। আপনি দেখবেন আমি কোনো বিষয়ে মানে সব কিছু এটা পলিসি যেটা হওয়ার কথা ওভাবেই হবে, যে কেউ আমরা টেন্ডার ম্যানিপুলেশন করতে যাওয়া, কাউকে নির্দিষ্টভাবে কাজ দিয়ে দেওয়া, এই বিষয়গুলোর আমি এগুলার আমার কোনো কিছু লাইবিলিটি নাই। ইভেন আমার কর্মীদের কাছে আমি কোনো কমিটেড না যে আপনি যেহেতু আমার জন্য নির্বাচনে, যেমন আমি হচ্ছে নির্বাচনের ইমিডিয়েট পরপরই আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আপনার কিছু দুইজন লোক আসে যে তার মেয়ে হচ্ছে এসএসসিতে ফেল করেছে, তো তার ফর্ম ফিল আপটা যেন আমি টেস্টে ফেল করেছে, তার ফর্ম ফিল আপটা করার জন্য যেন আমি হচ্ছে হেডমাস্টারকে বলে দিই। তো আমি বললাম এটা কেন বলবো, কারণ স্কুলের তো নিয়ম আছে, ফেল করলে তাকে অ্যালাউ করবে না। তখন উনি বললো আমি তো আপনার জন্য নির্বাচনে কাজ করছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো আপনাকে এই কমিটমেন্ট দেই নাই যে আপনি আমার জন্য নির্বাচনে কাজ করলে আপনার মেয়ের ফর্ম ফিল আপ আমি ফেল করলেও করাই দিব। বরং এটা হইতে পারতো যে কিছু টাকা যদি আপনি টাকার দিতে পারছেন না, 10,000 টাকা হয়তো ফর্ম ফিল আপ, এই ক্ষেত্রে তো আমরা রিকোয়েস্ট করতে পারতাম। এটা আমাদের একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমাদের একটা মানে এই যে পজিটিভ ভাবে অ্যাপ্রোচ করার, এটা অন্তত আপনি এক্সপেক্ট করতে পারেন আমার কাছ থেকে। তো সবাই এই এক্সপেকটেশনটা করে, তবে আমি এই জায়গাটা আস্তে আস্তে এটার লাগাম টানার চেষ্টা করছি, কারণ জনপ্রতিনিধি থেকে আপনি যত বেশি এক্সপেকটেশন রাখবেন, আনফেয়ার এক্সপেকটেশন, যেমন কিছুদিন আগে আমার এলাকায় একটা কাজী নিয়োগ হয়েছে, কাজী নিয়োগে সবার একটা প্রত্যাশা ছিল যে কাজী হয়তো আপনার দেখা যাবে বিভিন্ন দল থেকে তদবির আসা শুরু হয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গায় রিজিড ছিলাম যে যে পরীক্ষায় ভালো করবে, ভাইবাতে ভালো করবে, আমরা তাকেই হচ্ছে নিয়োগ দিব। তো ভাইবাতে যে ভালো করেছে 10 জন, কাজী নিয়োগের অথরিটিকে, কাজী নিয়োগের একটা বোর্ড থাকে, 5 জনের বোর্ড। এখানে যিনি সংসদ সদস্য থাকে তিনি থাকেন উপদেষ্টা, তারপরে ইউনো থাকেন, সাব রেজিস্ট্রার থাকেন। পর্যন্ত কি এমপির কথাতেই আসলে মানে ফাইনাল, এখানে যেহেতু আপনি যেটা বললেন এমপি কি আসলে ফাইনাল এটা দিতে পারেন, হ্যাঁ হায়ারার্কি যেহেতু দেখেন আপনি স্বাভাবিকভাবে আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আমি 13, একজন ধরেন এখানে একজন ইউনো যিনি আছেন, হ্যাঁ উনি স্বাভাবিকভাবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের নাই। তো এখানে ভাইভা বোর্ডে কে কে আছেন, একজন ইউনো থাকেন। আমি এমনি জানতে চাই প্র্যাকটিসটা হচ্ছে কি, ধরেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি একজন অ্যাসিস্ট্যান্ট জজও নাই, হ্যাঁ কিন্তু অ্যাসিস্ট্যান্ট জজের যে ক্ষমতা আছে সেটা আবার এমপি সাহেবেরও নাই, ট্রু, কারণ উনি বিচার করেন। আবার জুরিসডিকশন যদি আপনি চিন্তা করেন, একজন থানার ওসির যে জুরিসডিকশন সেটা একজন আইজির নাই, ট্রু। মানে এইভাবেই কিন্তু এটা হচ্ছে কি অনেক বছর ধরে প্র্যাকটিস হয়ে আসছে, কারণ এটা যেহেতু আমাদের রেজুলেশনে যাবে। আমি জাস্ট ক্লিয়ার করি, তো দেখা গিয়েছে যে আপনার স্বাভাবিকভাবেই এমপি যেটা চায় স্বাভাবিকভাবেই এটা হয়ে থাকে, কিন্তু আমরা এটা চাই না, কারণ এটা প্র্যাকটিস। থিওরি হওয়ার কথা ছিল কি, বা আদর্শিক জায়গাটা কি হচ্ছে, একদম আইডিয়াল সিচুয়েশনে যে ক্যাপাবল তাকে 5 জন মিলে হচ্ছে রেফার করবে, কারণ এটা 5 জনেরই সিগনেচার লাগবে। সাব রেজিস্ট্রার সিগনেচার করবে, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সিগনেচার করবে, এমপি সিগনেচার করবে এবং ইউনো সিগনেচার করবে। আমরা ওই ভাইবা বোর্ডে যে সবচেয়ে ভালো করেছে তার কোনো রেফারেন্স ছিল না, আমরা তাকে রেফার করেছি। তো সেই জায়গা থেকে, কারণ আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, ইভেন আগামী বছর যদি মানুষ আমাকে ভোট নাও দেয়, যে অনেকে হয়তো ভাবছিল হয়তো কিছু ইলিসিট সুবিধা সে আমার কাছ থেকে পাবে, সে হয়তো ভাবছে যে হাসনাত ভাইয়ের ভোট দিয়ে হয়তো ভুল করছি, আমাকে তো কোনোভাবে অ্যাকোমোডেট করছে না, আগামী বছর ভোট না দিলে জনপ্রতিনিধিত্ব করবো না। এর মানে এই না যে আমার একদম লাইবিলিটি আছে যে আমাকে নির্বাচিত হইতেই হবে আবার টাকা খরচ করে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। ইন্টারেস্টিং, মানে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে ধরেন আপনার কাছে যদি, আপনি একজন এমপি হিসাবে আপনার কাছে যদি ইয়াগুলি এইভাবে থাকে, তাহলে কিন্তু আপনাকে বিতর্কিত করাও আসলে খুব সহজ, ডেফিনেটলি। কারণ বাংলাদেশের মতো জায়গায় আপনি যাকেই নিয়োগ দেন, আপনি যতই ভাইবা নিয়ে নিয়োগ দেন, এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এটা আপনার কারণেই তো আপনার এই জাল থেকে বাইরে আসা উচিত। এটা বিষয়টা হচ্ছে কি, সবাই ধরেন আপনার কাছে 2 জন বিবাদমান পক্ষ আসলো, তো 2 জনের পক্ষেই তো আপনি রায় দিতে পারবেন না। আপনি 2 জন বিবাদমান পক্ষে আসলে আপনি যে কেউ একজনের পক্ষে দিবেন, একজনের বিপক্ষে যাবে, যার বিপক্ষে রায়টা যায় সে মনে করে যে এক্ষেত্রে হয়তো সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছে কম্প্রোমাইজড, মোরালি কম্প্রোমাইজড। তো এটা বাংলাদেশের একটা নেচার, তো এই জায়গা থেকে আমাদের দিন দিন বের হয়ে আসতে হবে আর কি।
ওকে, আমি তাহলে আবার একটু এনসিপি রাজনীতিতে একটু ফিরে আসি। এনসিপি নিজেকে হচ্ছে সেন্ট্রিস্ট অর্থাৎ মধ্যপন্থী রাজনৈতিক দল মনে করে, কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতি যেরকম মানে বাংলাদেশের রাজনীতি যেরকম, আপনি আপনার যেটা পছন্দ না সেইটার পক্ষে বা বিপক্ষে মানে আপনি খুব সাংঘাতিকভাবে রিয়েক্ট করেন। যেমন আমি উদাহরণ দিই, লেটেস্ট উদাহরণটা হচ্ছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম কয়েকদিন আগে, 2-3 দিন হবে মনে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সাধারণ স্ট্যাটাস, মানে ওটার মধ্যে অনেক বেশি কথা ছিল তাও না। ওইটা তো আমরা দেখছি যে মানুষজন খুবই 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 মানে নেগেটিভ রিয়াকশন, যে মানে এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে বাংলাদেশের মানুষের এরকম প্রান্তীয় মান দ্বারা হয়তো প্রভাবিত হন। এখানে ধরেন স্বাভাবিকভাবে সামগ্রিক মানুষের মনোভাব নিয়ে রাজনীতি চলবে না। রাজনীতি মানুষের মতবাদকে হচ্ছে একদিকে নিয়ে যাবে। আপনি যদি সবসময় মানে মেজরিটি মাইনরিটি দিয়ে সব কিছু, অনেক সময় একটা মেজর একটা অংশ হচ্ছে ভুল পজিশন নিতে পারে, আবার অনেক সময় মাইনর একটা অংশ হচ্ছে সঠিক পজিশন নিতে পারে। তো সেক্ষেত্রে মানুষ হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানে রিয়েক্টিভ হওয়া মানেই যে এটাই আবার সামগ্রিক সমাজের চিত্র, বিষয়টা এমন না। তো হচ্ছে আপনি ম্যাক্সিমাম মানুষ নাহিদ ইসলামের হচ্ছে একটা পলিটিক্যাল পজিশনকে রিয়েক্ট করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে, এর মানেই যে নাহিদ ইসলামের অবস্থানটা ভুল, কি বিষয়টা কিন্তু এমন না। মাঝে মাঝে এমন হতে পারে যে মানে পলিটিক্যাল রাইট পজিশনটা খুব কম মানুষই মাঝে মাঝে নেয়, আবার বেশিরভাগ মানুষও হইতে পারে যে পলিটিক্যালি রং পজিশন নিয়েছে বা নিচ্ছে। আর মনে হয় টেকনিক্যাল একটা ইস্যু হচ্ছে না। আমার মনে হয় যে